দর্শক, বাংলাদেশে যে সংসদ, বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংসদের আসন সংখ্যা কত? নিশ্চয়ই আমরা জানি ৩০০ জন সংসদ সদস্য সারা দেশে নির্বাচন করেন, ৩০০ আসনে নির্বাচন করে নির্বাচিত হয়ে সংসদে আসেন এবং বেশি আসন যারা পায়, ১৫০টার বেশি আসন যারা পায়, সেই দল সরকার গঠন করে। সেটাই আমরা জেনে আসছি। হঠাৎ করে যে সংবিধানের কোনো পরিবর্তন হয়নি, যে ধারার কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন না হওয়া সত্ত্বেও এনসিপির এক নেতার মুখ থেকে আমরা জানলাম যে বাংলাদেশে সংসদ মানে আসন সংখ্যা ৪০০। কবে যে ৪০০ হয়ে গেল আমরা টের পাইনি। সেই ৪০০ আসনের ৩০০ আসনে বিজয়ী হয়ে তারা আগামীবার সরকার গঠন করবে। আগামীবার মানে এই যে সামনের নির্বাচনে সরকার গঠন করবে এবং সরকার গঠন করার পাশাপাশি তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে, তারাই নেতৃত্ব দেবে। অর্থাৎ এনসিপি ক্ষমতায় চলে গেছে, এরকম একটা তত্ত্ব সামনে নিয়ে আসলেন এনসিপির নেতা। আদতে বাংলাদেশের সংসদ সদস্যদের সংখ্যা কত, সংসদের আসন কত, আর তারা কতটা আসনে জয়লাভ করতে পারে, সেই আলোচনাটা একটু করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছে মূল ভিডিওতে। বলছিলাম পাটোয়ারি সাহেবের কথা। নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির মুখ্য সমন্বয়ক, তিনি মন্তব্য করেছেন ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন নিয়ে সরকার গঠন করবে এনসিপি। অর্থাৎ তিনি বর্তমান সংসদের আসন সংখ্যা ৪০০ হয়ে গেছে এই ঘোষণাটা দিয়েই দিচ্ছেন। অথচ এটা নিয়ে কেবল আলোচনা হচ্ছে যে কত আসন হবে, কিন্তু ৪০০ আসন যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু ৪০০ আসন না। আদতে যেটা বলা হচ্ছে, যে আলোচনাটা হচ্ছে, সেটা হচ্ছে ৩০০ আসনের সঙ্গে ৫০টা যে নারী আসন ছিল সংরক্ষিত, সেই আসনকে ১০০ আসন করার আলোচনা হচ্ছে। কিন্তু সেটা তো সংরক্ষিত নারী আসন, সেটাতে সরাসরি ভোট হয়ে আসন সংখ্যা ৪০০ হবে, এই ধরনের কোনো আলোচনা এখন পর্যন্ত হয়নি, এই ধরনের কোনো আলোচনার বাস্তবতাও হয়নি। কিন্তু তিনি ঘোষণা করে দিলেন যে বাংলাদেশের সংসদের আসন ৪০০টি এবং এই ৪০০টির মধ্যে ৩০০টা তারা পাবে। কি বলছেন তিনি বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন সংস্কার কমিশন যে ৪০০ আসন করার প্রস্তাব করেছে, অর্থাৎ সংস্কার কমিশনের প্রস্তাবটাকেই তিনি সিদ্ধান্ত আকারে বলে ফেললেন। তার মধ্যে ৩০০ আসন আমাদের ঘরে থাকবে, সংসদ এখন খালি রয়েছে, এবারই এনসিপি সরকার গঠন করবে, এমনটা মন্তব্য করেছেন। আজকে এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন করেছে, সেটা আমরা জানি। আজকে আবেদন করার শেষ তারিখ ছিল, সেদিনই তারা আবেদন করেছে এবং সেই আবেদনের দিন তারা প্রতীক হিসেবে শাপলা, প্রথমে ১ নম্বর দাবি হিসেবে করেছে শাপলা, জাতীয় ফুল শাপলা, তারপরে কলম, তারপরে হচ্ছে মোবাইল ফোন। এই 3টা প্রতীক তারা দাবি করেছে। কিন্তু তারা অলরেডি শাপলা প্রতীক প্রচার করা শুরু করেছে, পোস্টার বানিয়ে শাপলা এনসিপির প্রতীক, এটা প্রচার করা শুরু করেছে। যদিও একেবারে নিশ্চিত করেই বলা যায় যে নির্বাচন কমিশনের যে নীতি, যে সংবিধান, সেই সংবিধানের বাইরে কার্যকলাপ তারা শুরু করে দিয়েছে। নির্বাচন কমিশন তাকে প্রতীক বরাদ্দের আগেই তারা ঘোষণা দিয়ে দিয়েছে এনসিপির প্রতীক শাপলা, এবং এমনকি হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে সেরকম একটা পোস্ট করে দিয়েছেন এনসিপির প্রতীক শাপলা নিয়ে তারা এগিয়ে যেতে চায়। যদিও সেটা নিয়ে প্রচুর বিতর্ক শুরু হয়েছে এরই মাঝে। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল, বাংলাদেশের জাতীয় ফুল 18 কোটি 20 কোটি মানুষের প্রাণের সম্পদ। সেই 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলকে যদি সেই শাপলা ফুল প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়, তাহলে শাপলাকে আর জাতীয় ফুল না রাখারও দাবি উঠেছে। এখন ব্যাপার হচ্ছে যে এনসিপি চেয়েছে, প্রফেসর ইউনূসের স্নেহভাজন ছাত্ররা চেয়েছেন, তাদের চাওয়া কি নির্বাচন কমিশন না করতে পারবে? মনে হয় না যে না করতে পারবে। এই জাতীয় যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের মুখেই হয়তো তাদেরকে শাপলা বরাদ্দও দেয়া হবে। কিন্তু বিতর্কটা খুবই যৌক্তিক বিতর্ক যে জাতীয় ফুল শাপলা তাকে কোনো রাজনৈতিক দলের প্রতীক
হিসেবে যেন বানানো না হয়। কারণ অনেক সরকারি লোগোতে, এমনকি পুলিশের লোগোতেও, পুলিশের যে লোগো সেই লোগোতেও কিন্তু শাপলা ফুল রয়েছে। তাহলে কি সামনে পুলিশের লোগোতে আবারও শাপলা ফুল বাদ দিয়ে দেওয়া হবে? আওয়ামী লীগ এসে পুলিশের লোগোতে নৌকা সংযোজন করেছিল, এখনও পুলিশের লোগোতে ধানের শীষ, গমের শীষ এগুলো রয়েছে। আমার মনে হয় যে লোগো তৈরি এবং জাতীয় এই প্রতীকগুলো, শাপলা ফুল, জাতীয় পশু বাঘ, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল, এই প্রতীকগুলো যেন কোনো রাজনৈতিক দল ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে নির্বাচন কমিশনের উদ্যোগ নেওয়া উচিত। সেই আলোচনা যখন করছি তখন নাসিরউদ্দিন পাটোয়ারির ওই বক্তব্য নিয়ে একটু কথা বলি। তারা 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে গেছে, এটা ঘোষণাই দিয়ে দিয়েছে যে 300 আসন পেয়ে তারা ক্ষমতায় যাচ্ছে, সরকার গঠন করবে, এবারই তারা সরকার গঠন করবে। এর আগে বেশ কয়েক মাস আগে তাদের যে সদস্য সচিব আক্তার হোসেন তিনি মন্তব্য করেছিলেন যে আগামী নির্বাচনে তাদের টার্গেট হচ্ছে প্রধান বিরোধী দল হওয়া, পরের নির্বাচনে সরকার গঠন করার টার্গেট। এই টার্গেট থেকে কয়েক মাসের মধ্যেই নাসিরউদ্দিন পাটোয়ারি একেবারে সরাসরি সরকার গঠনের টার্গেট জানিয়ে দিলেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে, ব্যাপক ট্রলও শুরু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা কমিটি এখন পর্যন্ত দিতে পারছে না, অতি সম্প্রতি বিতর্ক হয়েছে কুমিল্লার জেলা কমিটি নিয়ে। কুমিল্লাতে জেলা কমিটির প্রধান সমন্বয়ক যাকে বানানো হয়েছে তিনি সোহেল নাম তার, তিনি 35 বছর ধরে বিএনপির রাজনীতি করেন। তিনি সাংবাদিকদের বলেছেন যে আমি 35 বছর ধরে বিএনপির রাজনীতি করি, আমাকে বিতর্কিত করার জন্য আমার নাম তারা কমিটিতে দিয়ে দিয়েছে যেন বিএনপিতে আমি কোনো পদবি ভবিষ্যতে না পাই। এরকম বিতর্ক সারা দেশেই হচ্ছে এবং এনসিপির পক্ষ থেকে আজকে একটা সাংবাদিক সম্মেলনে এই দাবিও করা হয়েছে যে কেন তাদের নিবন্ধনের আবেদনের দেরি হলো। সেখানেও তারা বলেছে যে বিভিন্ন জায়গায় কমিটি গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে, বিরোধী বিভিন্ন শত্রু দল তারা ষড়যন্ত্র করে আমাদের কমিটির মধ্যে তাদের লোকজন ঢুকিয়ে দিয়ে পরে আবার পদত্যাগের ঘটনা ঘটিয়েছে। সেই কারণে কমিটি গঠন করতে তারা হিমশিম খেয়েছে, তাদের সময় লেগেছে। এই ব্যাপারগুলো কিন্তু তারা বলেছে। সারা দেশে বহু কমিটি থেকে পদত্যাগের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। উত্তরবঙ্গের রাজশাহী সহ বেশ কিছু জায়গায় পদত্যাগের ঘটনা আমরা দেখেছি। গতকালকেই আমরা খবর দেখেছি যে রাজশাহীর পদত্যাগের ঘটনা, কুমিল্লাতে এই ঘটনা ঘটেছে। যারা জেলা কমিটি দিতে পারছে না, জেলা কমিটিতে 20-25 জন 30 জন সদস্য দিতে পারছে না, কিংবা কুমিল্লা জেলা কমিটির প্রধান যিনি তাকেই বিএনপি থেকে না বলে তার নাম দিয়ে দেওয়া হয়েছে, এরকম পরিস্থিতিতে যারা দিন যাপন করছে, ঢাকার বাইরে 2-3টা জেলায় ছাড়া যাদের কোনো লোকজন নেই বলে আলোচনা হয়, তারা 400 আসনে 400 প্রার্থী দেবে কি করে? যাদের 400 প্রার্থী দেওয়াই সম্ভব নয়, তারা 300 আসনে বিজয়ী হয়ে আগামীতে ক্ষমতায় যাওয়ার ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে। সেটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব, যদি সরকার তাদের সহযোগিতা করে। এর আগের রাজনৈতিক সরকারগুলোর আমলে, বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে বিতর্কটা আমরা দেখেছি যে সংসদে দাঁড়ালেই তিনি এমপি হয়ে যাচ্ছেন, সেই বিতর্কিত ভোটগুলোর মতো যদি আবার একটা বিতর্কিত ভোট হয়, সেই ভোটে সরকারের আনুকূল্য পেয়ে তারা যদি 400 আসনে কিংবা 380 আসনেই বিজয়ী হয়ে সরকার গঠন করে, তবুও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ বাংলাদেশে এটা ঘটার নজির আমরা দেখেছি। বাংলাদেশে যেহেতু এই নজির আমরা দেখেছি, সেহেতু এই নজিরের বাইরে আমরা বেরিয়ে স্বচ্ছ অবস্থায় যাব, সেই প্রত্যাশাটা খুব একটা আমার মনে হয় যে সুদূর প্রসারী প্রত্যাশা হবে কিনা সেটা একটা বড় বিষয়। কারণ শেখ হাসিনার সরকারকে উৎখাত করার পরে আমরা যে সভ্য সমাজ প্রত্যাশা করেছিলাম, সুস্থ সমাজ প্রত্যাশা করেছিলাম, যে বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করি আমরা শেখ হাসিনা আমলের, সেই আমল থেকে এই আমলে এসে বিচারের সংস্কৃতি আমরা যখন দেখতে চেয়েছিলাম, তখন কিন্তু আমরা প্রতিনিয়ত মবের সংস্কৃতি দেখেছি, জোর জবরদস্তি এরকম সংস্কৃতি দেখে আসছি। এবং গত 10 মাসেও এই অবস্থার উন্নতি যেখানে হয়নি, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি যদি দাবি করেই ফেলেন যে 300 আসনে তারা জিতে ফেলবেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং সেই ঘটনা ঘটে গেলেও আমার মনে হয় যে খুব একটা অবাক এই জাতি হবে না, কারণ এই জাতি অনেক সার্কাস দেখে অভ্যস্ত। আরেকটা সার্কাস না হয় নতুন করে দেখবে। দর্শক, আপনার কি মনে হয় এনসিপি নির্বাচন করলে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো অবস্থা কি তাদের দলের বর্তমানে রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।